জার্মানি আসার প্ল্যান, ওই যে মানুষ বলে সাকসেসের স্যাটিসফ্যাকশনটা হওয়া উচিত না পুরোপুরি, সবসময় একটা থাকা উচিত যে হচ্ছে আমি চাইলে আরো ভালো করতে পারি। তো আমার কাছে কেন জানি স্যার মনে হচ্ছিল যে আমি পড়ালেখা করছি, করা প্রায় শেষের দিকে। আমি স্যার কম্পিউটার সায়েন্সে ডিগ্রি নেওয়ার কমপ্লিট হওয়ার আগেই অনেকগুলো গাজীপুরের যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলোতে প্রায় অনেকগুলোতেই টুকটাক কল পেতে শুরু করি, কম্পিউটারে কাজ করতেছি। আমি যেহেতু স্যার কম্পিউটারে কাজ করি, আইটির স্টুডেন্ট, তখন তো স্যার ইন্টারনেট এত অ্যাভেলেবেল ছিল না, কিন্তু ইউনিভার্সিটিতে ছিল। স্যার মাঝে মাঝে আমাকে ইন্টারেস্ট করতে অনেক বেশি, যে কাজটা আমি এখানে করি এই কাজটা বিদেশে কেমন। সো আর আমি স্যার এরকম ছিলাম, আমি যখন পড়াশোনা করি তখন আমার ইউনিভার্সিটি ছিল উত্তরায়, কিন্তু স্যার আমার গাজীপুরে একটা শপ ছিল যেখানে আমার লোক দিয়ে আমি চালাইতাম। আমার লোক ছিল দোকানে দেখাশোনা করার মতো, প্লাস আমি নিজেও ওই যে কলগুলো আসতো সার্ভিসিং এর জন্য বা জন্য, সেগুলো অ্যাটেন্ড করতাম, গিয়ে সার্ভিসিং করতাম বা নিয়ে আসতো মানুষ। তো এই কাজটা কি আমি আরো ভালো জায়গায় করা যায় কিনা। তো প্রথমেই আমার চিন্তা আসছে এটার বাহিরে ডিমান্ড কেমন, বাহিরে কেমন, কারণ সফলতার আসলে কোনো লিমিট নাই, কোনো লিমিটই নাই। তো আমি জাস্ট কিউরিসিটির জন্য স্যার এটাই করলাম। তো হঠাৎ করে তখন আমার মনে হলো যে না, এগুলো ডিমান্ড বাইরে হিউজ, কারণ আমরা যতটুকু এটার ডিমান্ড বাংলাদেশে পাচ্ছি, বাংলাদেশের কারেন্সি বা অনুযায়ী এটার চেয়ে বাহিরের এরিয়াটা অনেক বেশি। সেটা যে আমাকে কি করতে হবে। তো বেসিক্যালি স্যার আমার আইডিয়া ছিল যে হচ্ছে তাহলে আমাকে এখন বাইরের দেশগুলোতে যাইতে হবে, আর ওই দিকে আমার ইউরোপিয়ান কান্ট্রিগুলো আমার ছিল। আপনি কি স্কলারশিপ নিয়ে এসেছেন? স্কলারশিপ আসলে স্যার লাগে নাই, কারণ হচ্ছে স্কলারশিপ এইখানে এমনিতেই পড়াশোনাটা ফ্রি। তো সেই জন্য জার্মানিতে কোনো টাকা পয়সা দিতে হয় না, শুধুমাত্র ওই বাস ট্রেনের টিকিটের জন্য বা ইউনিভার্সিটি ভর্তি বা রেজিস্ট্রেশন ফির মতো একটা 6 মাসে 30,000 টাকার মতো এরকম একটা লাগে এভারেজে, কারো 15,000 10,000 টাকা লাগে। সো ওইটা দিয়ে আসছি, আর কোনো স্কলারশিপ লাগেনি। আমরা ধরি ওইটি বাই ডিফল্ট স্কলারশিপ আর কি। জার্মানিতে লেখাপড়া ফ্রি? জি স্যার, এটা অনেক বড় একটা ব্যাপার। ইউরোপের অনলি ওয়ান কান্ট্রি নো টিউশন ফি। বাহ, দ্য বেস্ট কান্ট্রি ফর এডুকেশন। বাহ। তো আপনি এখানে আবার এসে কম্পিউটার সায়েন্সেই আপনি লেখাপড়া করলেন? জি স্যার, আমার একটা আইডিয়া ছিল এখানে আমি আসলে স্যার কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করার জন্য এখানে আসছি, কিন্তু এখানে আসার পর আমি প্রথমে ফোকাস করছি যে আমাকে আগে নিজেকে তৈরি করতে হবে, ভাষা শিখতে হবে। এসে দেখলাম এখানে ভাষা শেখাটা আসলে সম্ভব না, কারণ অনেক টাকা লাগে। শেখা সম্ভব না এটা ভুল, স্কুলে গিয়ে স্যার শেখাটা সম্ভব না। আমি যদি স্যার স্কুলে গিয়ে ভর্তি হই বা শিখি বা শিখতে চাই, তখন দেখা গেছে স্যার এটা মানে হিউজ পরিমাণ একটা টাকা লাগে। কিন্তু আমি যখন স্যার এখানে আসছি তখন কোনো ফি বা কোনো টাকা না লাগলেও একটা বেসিক একটা টাকা লাগে, যেটা সেটা আমার ক্ষেত্রে প্রায় 6-7 লাখ টাকার মতো খরচ ছিল। ওখান থেকে প্লেন ভাড়া বা এখানে এসে সেটেলমেন্ট বা টাকার 7.5 লাখ টাকার মতো আমি নিয়ে আসছিলাম। সো এগুলো স্যার আমার কিছু ওই যে স্যার বলছিলাম 500 টাকার করছি, সেই 500 টাকা ডিপিএস কিন্তু স্যার আমার এক সময় আমি স্যার আপনি বিশ্বাস করবেন না, আমি মান্থলি 25,000 টাকা করে জমাইতাম। আমি তখন স্যার স্টুডেন্ট। সো এটা সম্ভব যদি আমার থাকে। সো আমি এটা করছিলাম। সো ওইটাকে ভিশনটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কোথায় যেতে চাই, এবং এই সঞ্চয়গুলো তখন ব্যাপকভাবে, আমি তো সারাক্ষণ বলি যে সঞ্চয় করো কোনো না কোনো ভাবে, এবং সেটা যে কখন কিভাবে কাজে লাগে। তো এখানে এসে আপনি আবার ব্যাচেলার্স করেন? ওই মাস্টার্সটা আমি স্যার আর করি না, এখানে ওই মাস্টার্স করি না, কারণ হচ্ছে আমার আসলে ওই যে স্যার প্রথমেই বাংলাদেশে থাকতে আমার টার্গেট ছিল এখানে এসে জব করব কিভাবে, টার্গেট ছিল। সো আমি পরে বলে আমি এখানে সুইচ করি হামবুর্গে, আমার লোকেশন ছিল এখানে হামবুর্গে কি করব। তারপরে আরেকটা জিনিস আমি যেটা শুনছি সেটা হচ্ছে যে মাস্টার্স করতে হবে, আমারটা 3 সেমিস্টার ছিল, 1.5 বছর পর আমি শেষ করলে তারপরে চাকরি খুঁজতে হবে, চাকরি না পাইলে বাংলাদেশে চলে যেতে হবে। সো তখন ল্যাক অফ নলেজের কারণে আমার মনে হয়েছিল যে ওকে, সো আমার মনে হয় যদি আমি করে একটা রিস্ক থেকে 50-50 যদি জব না পাই যাবো, আমি তো এখনো ভাষাও জানি না। সো গাইডলাইন্স বা ল্যাক অফ নলেজের কারণে ওইটা না করে তখন আমি ভাবছি এক কাজ করা যাক। ব্যাচেলর করার জন্য জার্মান সরকার 10 বছর সময় দেয়। 10 বছর যেহেতু সময় দেয়, তার মানে 10 বছর এনাফ, আমি 10 বছর থাকবো, 10 বছর জব টপ করে এটা করে বাংলাদেশে চলে গিয়ে একটা বিজনেস এস্টাবলিশ করে কোনো একটা কিছু করতে পারবো ইনশাল্লাহ। এটা ছিল স্যার টার্গেট। আর পড়ালেখা মাস্টার্স হোক আর ব্যাচেলর হোক, এটা ছিল আমার ভিসার রিজন, যেটা অনেস্টলি বললে এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়।
পরে কি আবার ব্যাচেলর করার পর আবার মাস্টার্সও করেছেন? না স্যার, মাস্টার্স এখন আমি এমবিএ করবেন করি নাই। কারণ হচ্ছে তখন আমি লুফথানজা এয়ারলাইন্সে হয়ে যাই। আমার একটা পারিবারিক ট্র্যাজেডির কারণে আমার রেসপন্সিবিলিটি বেড়ে গেছিল। তো তখন মনে হয়েছে আমার এখন জব করার সময়। এয়ারলাইন্সে তখন আপনি অ্যাপ্লাই করেছিলেন? তখন স্যার আমি লুফথানজা এয়ারলাইন্সে অ্যাপ্লাই করি, কিন্তু স্যার আমি কিন্তু তখন ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করি নাই। আমি থিসিসের জন্য অ্যাপ্লাই করছিলাম, ব্যাচেলর, যেটা আমার পরে করা হয় নাই। থিসিসের জন্য অ্যাপ্লাই করে ইন্টারভিউতে গিয়ে বলছি যে আমার জব লাগবে। সো ইন্টারভিউতে ওরা প্রিপারেশন নিয়েছিল, আমাকে থিসিসের টপিক দিবে, কিন্তু শুনে বলতে ওকে, সো আমাদের ইন্টারভিউয়ের ফরম্যাট চেঞ্জ করতে হবে। সো আমি স্যার ওই দিন ইন্টারভিউর জন্য 45 মিনিটের কল পাইছিলাম। পাওয়ার পরে ওনার সাথে যখন লুফথানজা এয়ারলাইন্সের একটা ডিভিশনের ডিরেক্টর ছিলেন উনি, আনফর্চুনেটলি যারা ডেভেলপার বা যারা ছিল সফটওয়্যারের, ওরা একটা প্রজেক্টের কারণে চলে গেছিল, তো ওনার আসতে হয়েছিল, যেটা প্ল্যান ছিল না। তো উনি স্যার 45 মিনিটের ইন্টারভিউ, যখন আমি বলছি যে থিসিস না জব, এটা স্যার 2 ঘন্টা 20 মিনিটের ইন্টারভিউ দিছে আমার। সো ইন্টারভিউটা স্যার এরকম ছিল, যেটা আপনি বলেন যে হচ্ছে আইডিয়া জানতে হবে, বিজনেসের জানতে হবে। আমার সফটওয়্যারে কোনো কোডিং করতে হয় নাই। উনি আর আমি যেখানে বসেছিলাম, এখানে একটা বোর্ড ছিল, সেখানে প্রেজেন্ট করতে হয়েছে অনেক কিছু। উনি একটা বিজনেস জাস্ট একটা ছোট্ট আইডিয়া দিয়েছে, এটা হচ্ছে আমার বিজনেসের প্রবলেম, এটাকে সলভ করো তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সো সেইটাকে আমার সলভ করতে হয়েছে স্যার, একদম প্রজেক্ট প্ল্যানিং থেকে শুরু করে লাস্ট প্রোডাক্ট পর্যন্ত। আমি এখানে একটু একটা লাইন টানতে চাই, সেটা হচ্ছে এটা আপনাদের একটু জানা দরকার। যেই ছেলেটা ইন্টারমিডিয়েট পাশ করার পরে 3 বছর পরিবারের প্রয়োজনে লেখাপড়া থেকে দূরে ছিল, শুধুমাত্র ইচ্ছা শক্তি, এবং আমি যে কথাটা সবসময় বলি যে অদম্য ইচ্ছা শক্তি থাকলে একটা মানুষ আকাশ ছুঁতে পারে। সেই ইচ্ছা শক্তি তাকে 3 বছর পরে আবার লেখাপড়া করতে উৎসাহিত করেছে, এবং শুধু লেখাপড়া বাংলাদেশেই করে নাই, জার্মানিতে এসেও সে গ্রাজুয়েশন করেছে কম্পিউটার সায়েন্সে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় মনে করি যে আমার বোধহয় জীবনটা শেষ হয়ে গেল, একটা ব্রেক হয়ে গেল, আর কিছু হবে না, এইটুকুই সীমাবদ্ধ। আসলে এইটুকু সীমাবদ্ধ। এবং শুধু তাই নয়, তাকে তার ইচ্ছা, তার আগ্রহ, তার এগিয়ে যাওয়ার প্রত্যয়, এটা তাকে এরকম একটা বিশ্ববিখ্যাত একটা এয়ারলাইন্স, লুফথানজা এয়ারলাইন্স, সেখানে পর্যন্ত তাকে চাকরিতে নিয়ে আসতে সাহায্য করেছে। এবং এরপর তো শুধুই এগিয়ে যাওয়া।